আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হালে হালে বুঝে। ফলে আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী উনি ক্ষমতায় আসার আগে বলছিলেন, আপনাদের সবার খেয়াল আছে নির্বাচনের আগে, যে মদিনার ইসলাম উনি কায়েম করবেন। এখন আমরা বিচার চাইলে উনি বলতেছে এটা মধ্যযুগ না। মানে কোন ধরনের মুনাফিকি গুলো কাদারণ, মানে তিনি কোন একবার চিন্তাও করেন নাই। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। আর এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান মাল শিলং সালাউদ্দিনকে বরখাস্ত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তাকে আসলে মন্ত্রী বানানো হয়েছে মনে হচ্ছে যে সংসদে বসে বড় বড় লেকচার দেওয়ার জন্য, আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরের প্রক্সি দেওয়ার জন্য। আপনাকে এই জন্য সরকারে বসানো হয় নাই, আপনাকে এই জন্য মন্ত্রী বানানো হয় নাই, আপনাকে মন্ত্রী বানানো হয়েছে এই দেশের প্রত্যেকটা মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে 5ই আগস্টের পরবর্তী সময় জামাতের ইতিহাসে সর্বোচ্চ সুদিন আজকে জামাত ইসলাম দেখছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামাতকে নিষিদ্ধ করেছিল, এমনকি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পতনের জন্য যত ধরনের ম্যাটিকুলাস ডিজাইন আছে, প্ল্যান আছে, মাঠ পর্যায়ে শক্তি আছে, বিএনপির তুলনায় সেটা কয়েক গুণে জামাতের মধ্যে বেশি ছিল। জামাত ইসলামের দাবি পূরণ হয়ে গেছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে জামাত ইসলামীর সর্বোচ্চ ফলাফল চেষ্টা করার পালা, সর্বোচ্চ ফলাফল অর্জন হবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে। তার এলাকায়, তার ঝিনাইদহতে, তার পরোক্ষ মদতে তার অনুসারীরা হলো আমাদের উপরে হামলা করেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হলে একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সেই আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন, আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে, এখনো সময় আছে, সংসদে সমাধান করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সারা দেশব্যাপী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই সম্পর্কে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সারা দেশে আগুন জ্বলে উঠছে চট্টগ্রাম রণক্ষেত্র, কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্র হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলেই। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন, 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেন, দেখেছেন, এইটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন, পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা কেন? শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খেয়েছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খেয়েছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খেলো 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ, দেখেছেন? তারা স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি তারা দ্রুত রামিসা হত্যার বিচার চায়। কারণ হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের পাশবিক ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনার যদি দ্রুত বিচার না হয়, তাহলে এই ধরনের ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। যার কারণে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত বিচার চায়। এর মধ্যে বাইক স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন, চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের? স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন।
উদ্ধার করতে গেলে প্রাইভেট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নিবেই। কইছিলাম বিএনপি রে আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি ভোট, এখন খাও মারা। এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল দেখেছেন। এরপর উই আর মন্ত্রণালয় চালাবার পারবি, সে স্টেডিয়ামে যায় ভুয়া ভুয়া স্লোগান উঠে, সে ভিক্টিমের বাসায় যায় ভুয়া ভুয়া স্লোগান উঠে, তার পুলিশ খায় দাবরানি, উই শেষ। রাস্তায় আজ থেকে শিলং সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে, আমি কয়ে দিলাম দেখেন আজকে থেকে শুনতে পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি। আর এটা শিলং সালাউদ্দিন অ্যাচিভ করেছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা, মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে, ওকে পাইটা ফেলতে পারলে মানুষ মহামাজা পাবি। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা, ইউনিট সরকার কিন্তু এমন বেড়াঝাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত, তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই দেখেছেন। বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল নাগরিকের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করবে, এটা ছিল তার সেন্ট্রাল স্লোগান। এটা নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমাদের শিশুদের জীবন কেমনে নিরাপদ রাখবো সেটা নিয়ে আলাপ করি। আমরা যদি ডেটা দেখি তাহলে দেখবো মাত্র 3.5% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত যায়, এবং এর মধ্যে মাত্র 0.37% মামলায় শাস্তি হয়। 0.37, 1%ও না, 0.5%ও না। মানে প্রত্যেক 10,000 ধর্ষণে মাত্র 37 জন শাস্তি পায়, 10,000-এ 37 জন, বাকি 9,963 জন মুক্ত। অপরাধ করলে ধরা পড়বে না, আর ধরা পড়লে শাস্তি হবে না। এই জন্য রামিসার বাবা বলছে আমি বিচার চাই না, বিচার করেন নাই আপনারা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড় করতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখে নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় জীবন 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে শেষ শেষ। এটা শুনেছেন 2024 জুলাই আগস্টের পর সরকার বদলাইছে 2বার, 1বার না, কিন্তু আদালত, পুলিশ, উকিল এই কাঠামো এটা বদলায় নাই। 15 বছরের অবিচারের যে মেমোরি, যে স্মৃতি জনতার মনে আছে, অপরাধীর মনেও আছে। সেই জন্য রামিসার বাবা বলে আমি বিচার চাই না, আর যে অপরাধী সে অপরাধের পর অপরাধ করেই যায়। আমাদের বিচারের হাত 100% করতে হবে, বিচারের এডিটেড ফুটেজ প্রচার করতে হবে, রায় হবে প্রকাশ্যে। বাংলাদেশে বাঙ্গুদের মধ্যে একটা ধারণা আছে দ্রুত বিচার মানে অবিচার। শুনেন শিলং সালাউদ্দিন কি বলে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। শুনেছেন আমেরিকায় 6 মাসের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন হয় কেন? বাংলাদেশে কেন 5 থেকে 7 বছর লাগবে? আসিয়ার মৃত্যুর পর তদন্তের সময়সীমা 30 দিন থেকে কমায় 15 দিন করছে, এবং বিচার শেষ করার সময়সীমা 180 দিন থেকে কমায় 90 দিন করছে। 90 দিনের মধ্যে বিচার করতে হবে সবগুলো কেসের। মামলা কেন দেরি হয় জানেন? আসেন সেটা একটু দেখি। ফরেনসিক ক্যাপাসিটি সবচেয়ে জরুরি, এবং এটা নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশের ন্যাশনাল লেভেলে একটাই ডিএনএ ল্যাব আছে, ঢাকা মেডিকেলের NFDPL। 2006 থেকে মার্চের 2025 পর্যন্ত প্রায় 35,000 স্যাম্পল আসছে 10,885টা মামলা থেকে। 35,000 স্যাম্পল 10,885টা মামলা থেকে, তার মানে একটা মামলা থেকে 3টার মতো স্যাম্পল আসছে, যার মধ্যে 65% হইতেছে ধর্ষণের মামলা। সিআইডির একটা আছে আলাদা, এই দুইটা দিয়ে পুরো দেশের কাজ চলে। ফলাফল কি? 2024 শেষ পর্যন্ত 789টা মামলার তদন্ত আটকায় আছে শুধুমাত্র ডিএনএ রিপোর্টের জন্য। তাইলে চিন্তা করেন, শুধু ডিএনএ রিপোর্টের জন্য মামলা আটকে আছে। বছরের পর বছর ভিকটিমই মারা যায়, সাক্ষী পাল্টায়, আসামি জামিনে বাইরে হয়ে যায়। আর দেখেন এপ্রিল 2025 নতুন অর্ডিন্যান্স করছে, ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক রাখা হয় নাই, যেটা 2020 সালে সংশোধনীতে বাধ্যতামূলক রাখা হয়েছিল। তার মানে বিচারের ভিত্তিতে উঠে গেল ইউনূস সরকার। কেন? কারণ ল্যাব নাই, রিপোর্ট নাই। তাহলে আইনি বাধ্যবাধকতা থাকলে তো মামলা চলে না। সমাধান কি হওয়া উচিত ছিল? সমাধান ছিল ল্যাব বানাও। সমাধান কি হলো? আইনি তুলে দাও। মহা মজার মজা, এই হচ্ছে আসিফ নজরুলের কাজ। আমাদের প্রত্যেকটা বিভাগে একটা করে মোট 8 থেকে 10টা পুরোপুরি সজ্জিত ফরেনসিক ল্যাব দরকার। 15 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট আসতে হবে। আর কি করতে হবে? জাতীয় সেক্স অফেন্ডার রেজিস্ট্রি করতে হবে। যাদের শাস্তি পায়, যে সমস্ত অপরাধী, ওদের পাবলিক ডেটাবেজ, ওদের নাম, ছবি, ঠিকানা, অপরাধের ধরন, এগুলো সব থাকবে। স্কুলে চাকরি দিতে গেলে, মাদ্রাসায় হুজুর রাখতে গেলে, গৃহ শিক্ষক রাখতে গেলে, বাসা ভাড়া দিতে গেলে, এতিমখানায় কেয়ারটেকার রাখতে গেলে, দারোয়ান রাখতে গেলে চেক করা যাবে। ইন্ডিয়ায় আছে NSDO বলে, আমেরিকায় আছে, আমাদের কেন থাকবে না? আর একটা জিনিস, শিশুদের উপরে যারা যৌন নির্যাতন করে তারা ভিকটিমের পরিচিত, বাসায় অ্যাক্সেস আছে, বা শিশু শ্রেণী এমন কেউ, এটা সামলানোর জন্য কি করা লাগবে? অপরাধী পরিবারকে পাবলিক করে দিতে হবে। অপরাধ নিশ্চিত হবে, পরিবারকে পাবলিক করে দিতে হবে, ভিকটিমকে না। দেখেন এখন কি হয়, গ্রামে 4 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের পরিবার গ্রাম ছেড়ে পলায়, মেয়ে স্কুল বদলায়, নাম বদলায়, ছোট বোনের বিয়ে আটকায়, বাবা মসজিদে যেতে পারে না, ধর্ষক সে গ্রামে থাকে, তার পোলা একটা স্কুলে পড়ে, তার মেয়ের বিয়ে হয়, পোলার বিয়ে হয়, জীবন চলে।
এটা কোনো অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না, এটা একটা সিস্টেম। ইজ্জতের দাম দেয় ভিকটিম, ধর্ষক না। তাই ধর্ষকের পরিবার তাকে আগলায়, ঘুষ দেয়, মীমাংসা করায়, সাক্ষীকে চাপ দেয়, কারণ পরিবারের এখানে কোনো ক্ষতি নাই। এই পরিবারের ক্ষতি বসান, পরিবারের ক্ষতি বসান। অপরাধ নিশ্চিত হইলে, শাস্তি হইলে ধর্ষকের নাম, ছবি, ঠিকানা পাড়ার মোড়ে বোর্ডে বোর্ডে টাঙাই দিতে হবে, 10 বছর ধরে থাকবে ওখানে। বাবার নাম, ভাইয়ের নাম, পোলার নাম সব, মায়ের নাম সব। পোলার স্কুলে নোটিশ যাবে ওর বাপ ধর্ষক, ভাইয়ের অফিসে নোটিশ যাবে যে ওর ভাই ধর্ষক। ওয়েবসাইটে সার্চ দিলে প্রথমেই আসবে এটা, ধর্ষকের পুরা পরিবার মানুষ জানবে এইটা ধর্ষক পরিবার। গ্রামে যেমন ডাকাত পরিবার থাকে না, এরকম ধর্ষক পরিবার থাকবে পাড়ায়, আমরা জানবো যে এই হচ্ছে ধর্ষক পরিবার। এতে কি হবে? 3টা কাজ হবে। 1, পরিবার নিজেই পাহারা দিবে তখন এরকম কারো খাইসলত থাকলে। 2, লজ্জা, এটা উল্টায় যাবে। এখন লজ্জা যায় নিচের দিকে, মেয়ের শরীরে, মেয়ের পরিবারে, এখন যাবে উপরের দিকে, ধর্ষকের পরিবারে। 3 নাম্বার, ভিকটিম মাথা তুলে হাঁটবে। ধর্ষকের বাবা মসজিদে যাইতে পারবে না। বাংলাদেশে শিশু ধর্ষণের সমস্যা আইনের না, সমাজের। আইন আছে, করা আইন আছে, কাজ করে না কেন? কারণ সমাজ ধর্ষককে আগলায় রাখে, পরিবার ধর্ষককে আগলায় রাখে। সমাজ আগলায় কেন? কারণ আগলানোর সমাজের কোনো নিজের খরচা নাই তো, সমস্যা নাই তো, খরচা বসান ওইখানে। ধর্ষকের পরিবারকে ধরেন, বংশকে ধরেন, পাড়াকে ধরেন, সবাইকে দায়ী করেন। এটা কোনো নতুন বুদ্ধি না, এটা জুডোর প্র্যাকটিস। প্রতিপক্ষের জোরে প্রতিপক্ষের বিরুদ্ধে ফেরায় দেওয়া। এই সমাজের জোর কোথায়? সম্মান একলার না তো, গোটা বংশের। লজ্জা একলার না, গোটা পরিবারের। তাহলে অপরাধের দায় কালেক্টিভ হোক। যেই সমাজের সব ভাগাভাগি, সেই সমাজের দায়ও ভাগাভাগি করতে হবে। এটা ছাড়া অপরাধ কোনোদিন থামবে না। আমাদের শিশুদের রক্ষা করার জন্য এর চাইতে উত্তম কোনো পথ নাই, এই পথ গ্রহণ করতে হবে। আর এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান মাল শিলন সালাউদ্দিনকে বরখাস্ত করতে হবে। জামাত ইসলামের দাবি পূরণ হয়ে গেছে। দর্শক, এবার স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে জামাত ইসলামীর সর্বোচ্চ ফলাফল চেষ্টা করার পালা। সর্বোচ্চ ফলাফল অর্জন হবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকবেন সাদিক কায়েমরা। সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হবে এবং সাদিক কায়েমকে ঘিরে শুধু ঢাকা দক্ষিণে না, পুরো বাংলাদেশে একটা বসন্ত তৈরি হবে, জামাত বসন্ত। যদি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়, জামাত ইসলামের ভূমিদস বিজয় হবে। সাধারণ মানুষ বিএনপিকে কেন ভোট দিবে? না, বিএনপিকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। মানুষ ভোট দিবে জামাত ইসলামী নেতৃবৃন্দকে। দর্শক, বিএনপির নেতা যারা আছে, সাধারণ জনগণের আস্থা তাদের উপর নেই। হ্যাঁ, যেখানে দলীয় প্রতীকে নির্বাচন, সেখানে দল বিবেচনায় অনেক মেকানিজম আছে। আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, ধানের শেষের প্রতি একটা অন্ধ সমর্থনের বিষয় আছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে মানুষ সৎ লোক খোঁজে, পরিচিত লোক খোঁজে, এবং যে লোকের মধ্যে অহংকার নেই, যে লোককে বিপদে আপদে পাওয়া যাবে, এবং যে লোক সরকারি বরাদ্দের চাউল, গম, টিন মেরে খাবে না, মানুষ তাদেরকেই ভোট দিবে। সেই জায়গায় জামাতের লোকজন, জামাতের নেতারা সৎ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জাতীয় রাজনীতিতে সংসদ নির্বাচনে জামাতের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চলে যে জামাত তো রাজাকার, অমুক তমুক, নানান বিষয়, যারা ক্ষমতা আসলে এই হবে সেই হবে, নানান কিছু। কিন্তু দর্শক, স্থানীয় সরকার নির্বাচন এবার যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, অতএব জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা প্রচারণা চালানো যাবে না যে রাজাকার। দলীয় প্রতীকই থাকছে না। আর ধানের শীষ প্রতীকের কারণে আলাদা কোনো ভোট পাবে না। আর ব্যক্তি বিএনপি নেতা, তাদের উপর জনগণের আর কোনো আস্থা নেই, তারা সাধারণত সৎ না। বিএনপিতে একসময় অনেক সৎ লোক ছিল, এখন নেই। আওয়ামী লীগ থাকলে পাল্টা পাওয়ার পলিটিক্স একটা বিষয় ছিল, এখন জনগণ ওগুলো চায় না। এখন জনগণ সাধারণ মানুষের সাথে একটা ইন্টারাকশন চায় এবং জনগণ স্বাভাবিক নেতৃত্ব চায়, স্বাভাবিক মানুষের সাথে একটা ইন্টারাকশন করতে চায়। যার ফলে বিএনপির এই পাওয়ার পলিটিক্সের যে নেতৃবৃন্দ, তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। তো দর্শক, খবর, অক্টোবরের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক। এটা একজন নির্বাচন কমিশনার বলছেন। যত দ্রুত, এখন এই জিনিসটা জামাতের দাবির সাথে সম্পর্কটা কি দেখেন, যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে জামাত তত ভালো করবে। কিভাবে আমি দেখাচ্ছি। এরপরে থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পোস্টার ও দলীয় প্রতীক থাকছে না। তো দর্শক, এই জায়গায় পোস্টার ও দলীয় প্রতীক না থাকাটা এটি জামাতের দীর্ঘদিনের দাবি। কারণ জামাতের নেতৃবৃন্দ সৎ এবং অনেকের এই পোস্টার ছাপানোর সক্ষমতাও নাই, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সবচেয়ে যোগ্য। আর বিএনপি নেতৃবৃন্দের রাজনীতি হচ্ছে ব্যাপক পোস্টার, মোটরসাইকেল, শোডাউন, অমুক্তম, সেগুলোতে তারা পিছিয়ে পড়ছে। আর অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, এর মানে প্রস্তুতি নিলে এবছরের মধ্যেই তফসিল ঘোষণা হবে। এটা জামাতের জন্য এক মহাসুখবর, কারণ বিএনপির অবস্থা ভয়াবহ। বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি ঘটাতে পারছে না এবং বিএনপি কিছুই করতে পারছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থনীতির চাকা ঘুরছে না, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং ক্রেডিট রেটিং যেটা, তাতে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ, যার ফলে আইএমএফ, বিশ্বব্যাংক কেউ লোন দিতে চাচ্ছে না এবং কোনো ইনভেস্টমেন্ট আসছে না। যদি
দেশের অবস্থা ভালো না থাকে তাহলে তো ইনভেস্টমেন্ট আসে না। যেমন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশের সক্ষমতা কতটুকু, এখানে চাঁদাবাজ মুক্ত সংস্কৃতি আছে কিনা, অথবা এখানে টাকা পয়সা লেনদেন এগুলো সব স্বচ্ছ কিনা, এখানে ইনভেস্ট করলে লাভ হবে কিনা, এই বিষয়গুলো দেখে তো ইনভেস্ট করে। তো এগুলো যে উপাদানগুলোর উপর নির্ভর করে সেগুলো অবস্থা খুব খারাপ, ইন্ডেক্স খুব খারাপ, যার ফলে অর্থনীতির অবস্থা খুব খারাপ। বেকারত্ব মারাত্মকভাবে বাড়ছে। কিসের বেকারত্ব দূর করবে? বরং বেকারত্ব বাড়ছে 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 বাড়ছে, দূর করার তো কোনো প্রশ্নই আসে না। তো দর্শক, এই জায়গায় জামাতের দাবি যেটা যে দ্রুত নির্বাচন দিন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চলছে না, সেটা পূরণ হচ্ছে। এবং যখন ভোট হবে তখন জনগণ দেখবে যে এই বিএনপি লোকজন তো চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে বাংলাদেশে। তখন তারা দেখছে এই বিএনপির লোকজন তো কি একটা পরিস্থিতি করেছে, বেকারত্ব বাড়িয়েছে, দেশে কোনো ইনভেস্টমেন্ট আনতে পারছে না, অর্থনীতির চাকা ঘুরাতে পারছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে পারছে না। বিশেষ করে বাজেটের পর দ্রব্যমূল্য ভয়াবহভাবে বেড়ে যাবে। এই যে জুন মাসে বাজেট পেশ হবে, জুলাই মাসে পাস হবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, পুরো বছর জুড়ে বাজেটের যে খরচ এটা থাকবে এবং জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠবে। তখন এমনিতেই মানুষ বিএনপির বিকল্প খুঁজবে। আবার আন্তর্জাতিক রাজনীতিতে, আন্তর্জাতিক সমীকরণে বিএনপি যে বেকায়দা করেছে, ভারতের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি, যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে ফেসে যাওয়া, চীন বিএনপিকে বিশ্বাস করে না, লোন দিতে চায় না, আর লোন দেওয়ার জন্য যে ক্রেডিট রেটিং থাকা দরকার, যে লোন ফেরত পাওয়া যাবে কিনা, এগুলোতে ইন্ডেক্স নিচে নেমে যাওয়া, অন্যান্য কোনো সংস্থাও লোন দিতে চাইবে না, ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতিতে মানুষ বিএনপির বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যাবে। বিএনপির বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও জেতার সম্ভাবনা থাকবে। তো এই সুযোগটা ডেফিনেটলি জামাত পাবে। যেমন 2013 সালে হেফাজতের উপর হামলার পর, হেফাজতের উপর গণহত্যার পর, ৭৭ গণহত্যার পর বাংলাদেশের 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, যেখানে আওয়ামী লীগের হেভিয়েট ক্যান্ডিডেট ছিল, বিএনপি অত্যন্ত দুর্বল ক্যান্ডিডেট ছিল। যেমন সিলেটের বদরুদ্দিন কামরানের মতো জনপ্রিয় নেতা হেরে গিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, কারণ তখন আওয়ামী লীগ বিরোধী ট্রেন্ড ছিল। বরিশালের অত্যন্ত জনপ্রিয় মেয়র হিরণ, শওকত হোসেন হিরণ হেরে গিয়েছিল, কারণ আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করতো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও তাকে ভোট দিত, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। এখন বাংলাদেশের অবস্থা কিন্তু সেম বা সেম হচ্ছে। এখন পর্যন্ত জানা হয়েছে এই স্থানীয় সরকার নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখনকার এই পরিস্থিতিটা তৈরি হবে যে বিএনপির বিরুদ্ধে কলা গাছ দাঁড়ালেও মানুষ সেই কলা গাছকে ভোট দিবে, বিএনপিকে ভোট দিবে না। কারণ বিএনপি দিন যত যাচ্ছে তত অজনপ্রিয় হয়ে উঠছে এবং তত বেকায়দা করছে। তো দর্শক, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি থাকছে না, পোস্টার দড়ি প্রতীক এবং রক্তপাতবিহীন নির্বাচন করতে চায়, মারামারিবিহীন নির্বাচন করতে চায়, সুষ্ঠু নির্বাচন করতে চায়। এখন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা এটা আর এক আলোচনা। কিন্তু জামাত তো আর ঘাস খেয়ে রাজনীতি করে না, জামাতের চোখের সামনে একদম সব নিয়ে যাবে, এত সহজ হবে না। আর সেই কাজ করলে যে বিএনপি বহাল তবিয়তে ক্ষমতায় থাকতে পারবে, এত সহজ না। তো এইসব পরিস্থিতি বিবেচনা দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে জামাত স্থানীয় সরকার নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং সাদিক ক্যাম্প বসন্ত আসবে। পুরো বাংলাদেশে সাদিক ক্যাম্পের ট্রেন্ডে সিটি কর্পোরেশনে বিভিন্ন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।